আমার ফ্যামিলিকে সম্মান দিয়ে কথা বলতে পারবে না, আমার মা ভাইকে রেসপেক্ট করতে পারবে না, সে কখনোই আমার বাবার বাড়িতে আসবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি কাছে দূরে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে ভিডিও শুরুতেই দেখলেন শারমিন। তো আজকে শারমিন কেন রাজের সঙ্গে সংসার করবেন না তা বিস্তারিত সবাইকে খুলে বলল। তো পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আশা করি পুরো ভিডিওটা দেখবেন। কি কেন গেল আমার কাছে জিজ্ঞেস করে গেছে? আমি কি তাদেরকে যাইতে বলছি? হ্যাঁ, আমি তাদেরকে আসতে বলছি। কেন বলছি সেটারও অনেক রিজন আছে। তারপরেও আমি বিচার আচার হইল, বিচার আচার হওয়ার পরে তারা আমাকে বললো যে জামাই এখানে দুদিন থাকবে, থাকার পরে জামাই আবার জামাইয়ের সাথে বউকে নিয়ে যাবে। বউর যদি নারায়ণগঞ্জ থাকতে ভালো লাগে তাহলে সে থাকবে, আর যদি ভালো না লাগে তাহলে বউ ঢাকায় চলে আসবে। যখন তোমরা ঢাকায় এসে বাসা নিবা তখন বউ ঢাকার তোমার বাসায় উঠে যাবে। বিচারকদের কথা এমন ছিল না? তখন আমি তার সাথে নারায়ণগঞ্জে গেছি। যাওয়ার পরে যেদিন গেলাম ঠিক তার পরের দিন সে আমাকে নিয়ে ভিডিও বানাইলো একটা, সে আমার বাড়ির ফার্নিচার রাখবে না। প্রথম কথা, সে যদি ফার্নিচার না রাখে, সে নাই রাখতে পারে। আমার ভাই কথা বলছে যে এই ফার্নিচার কি জানো আমাদের বাড়ি, হ্যাঁ সবকিছু নিয়ে সে পলাই গেছে, আমার বাড়ির ফার্নিচার নিয়ে পলাই গেছে। এটা যদি তারিখ লাগে ঠিক আছে, সে পুরুষ মানুষ হিসেবে তারিখ লাগতে পারে। তার যদি লাগে তাহলে সেই বিচার আচারের মধ্যে বলবে যে ভাই ঠিক আছে, আপনারা যা বলছেন সবাই আমি মাইনে নিলাম, শব্দ সে যেহেতু শব্দ স্বীকার করে আমার নিয়ে গেছে, তাহলে তখন তো তার এটা বলা উচিত ছিল ঠিক আছে শব্দ যখন আমার, আমি শব্দ মাইনে নিলাম, আমি আমার বড় নিয়ে সংসার করবো, কিন্তু আমি তাদের দেওয়া ফার্নিচার রাখবো না। যদি এই কথা সে বলতো তাহলে আমার মা ভাইরা কেউ কিছু বলতো না। ঠিক আছে, আমার কথা যদি তোমার কাছে খারাপ লাগে তাহলে তুমি নাই নিতে পারো, সমস্যা নাই। তুমি বিচার আচারের মধ্যে যদি বলতা, পাঁচজন সামনে থাকতো, এই ব্যাপারটা তখনই সমাধান হয়ে যেত। তখন তুমি কিছু বললা না, তোমার পরে যাই রাত্রের বেলা মনে হইলো যে এটা তোরা অন্যায় করছে, আমি তো এটা এখন সবাইকে বলে দিব। আচ্ছা, এখন সে বলার জন্য কি করলো? সোশ্যাল মিডিয়া ইউজ করলো, ইউটিউব ইউজ করে সে ওইখানে মানে আমাকে একটা জেলখানার কয়েদির মতো বসে সে তার মতন করে জবানবন্দি, মানে সে নিজের মতন করে কথা বলতেছে। ওইখানে আমার বলার কোনো ওয়ে নাই, ওখানে আমি বলবো না, কারণ আমার ওইখানে কেউ নাই। আমি আবার মাইর খাবো না এখানে বললাম, আমার তো জানের ভয় আছে, আমি তো মাইর খাবো না কাছে যাই। এক দুই হচ্ছে আমি আমার কথা হইলো মনে হয়েছে আমি যেটা মিন করছি যে ঠিক আছে তার কাছে খারাপ লাগছে সে দিয়ে দিব, 2-3টা ভিডিও ছাড়ি তাহলে আমার $100 হবে। আর $100 যদি হয় তাহলে আমার হাত খরচের টাকাটা হবে। কারণ আমার বিয়ের পর থেকে আমার হাজবেন্ড কখনো বলতে পারবে না সে আমাকে একটা চিপিস কিনে দিছে বা সে আমাকে কখনো একটা সুনু কিনে দিছে। আমাকে বললো যে আচ্ছা ঠিক আছে, আমি বললাম যে তোমার ফোনটা তো আমার কাছে আছে, আমি ফোনটা ঠিক করে আমি চালাই, কারণ আমার ফোনটা যেহেতু হারাই গেছে, আমার যে আইফোনটা ছিল সেটা হারাই গেছে। এখন সে আমাকে বললো আচ্ছা ঠিক আছে তাহলে তুমি চালাও। এটা কিন্তু আমি তাকে সুন্দর করে বলছি, আমাকে সুন্দর করে বলছে আচ্ছা ঠিক আছে তুমি চালো। আমি এখানে আসছি, আসার পরে রাতের বেলা সে আমাকে ফোন দিছে। সে কখনোই আমার ফ্যামিলিকে সম্মান দিয়ে কথা বলতে পারবে না, আমার মা ভাইকে রেসপেক্ট করতে পারবে না, সে কখনোই আমার বাবার বাড়িতে আসবে না। আমি বললাম এইভাবে তো আসলে মানে হয় না, আমি তো তোমার কাছে একা বিয়ে বসে নেই, খুব ঠান্ডা মাথায় তারা বুঝাইছে। সে আমার সাথে রাগারাগি করে কিন্তু আমি তার সাথে রাগারাগি করি না। সে আমার সাথে সাউন্ডলি কথা বলে, আমি তার সাথে সাউন্ডলি কথা বলি না। আমি সবসময় মানে কেমন, আমি তার সাথে বিয়ে হওয়ার পরে আমি তার সাথে সাউন্ডলি কথা বলা বন্ধ করে দিয়েছি। বিয়ে হওয়ার আগে বলছি, প্রচুর বলছি, কিন্তু বিয়ে হওয়ার পরে কখনো বলিনি। কারণ আমি কখনোই আমার হাজব্যান্ড যেই হোক, আমি কখনোই হাজব্যান্ডের সাথে মানে উৎসর কথাই বলি না। আমার এইসব ভালো লাগে না, পছন্দ না। এখন সে এই কথাটা বলে দেওয়ার পরে আমি মেকানিক্সের দোকানে ফোনটা নিয়ে গেছি। এখন সে এমন ভাবে এই আইফোনের সিকিউরিটি দিছে, এই সিকিউরিটি কারোর পক্ষে ভাঙা পসিবল না। না হলেও 20টা দোকানে গেছি স্টান্টি খাওয়ার, যদি হচ্ছে গিয়া মানে এটা ঠিক হইতেও পারে আবার নাও হইতে পারে। যদি এমন হয় যে হইলো না ঠিক, তাহলে কি হইব, সারা জীবনের জন্য এটা একদম ফালাই দিতে হবে। এখন তো সিম লাগাইলে কল আসবে, আমি কথা বলতে পারবো, কিন্তু মানে যদি ওইটা ঠিক না হয় মানে পুরো ব্ল্যাঙ্ক হয়ে যাবে, ফোন পুরো কালো হয়ে যাবে, মানে লাইট পর্যন্ত জ্বলবে না, এরকম হয়ে যাবে। এখন আমি এত দামি ফোন নিয়ে তবে এই রিস্কটা নিব না। সর্বশেষ একটা দোকানে গেলাম, উনি বললো যে 3000 টাকা লাগবে, যদি অ্যাপেল আইডির পাসওয়ার্ড থাকে আমি এটাকে ঠিক করে দিতে পারবো। এখন এই ফোনটা যেহেতু তার অ্যাপেল আইডির পাসওয়ার্ড অবশ্যই সে জানে, আমি বললাম আচ্ছা ঠিক আছে আমি আপনাদেরকে অ্যাপেল আইডির পাসওয়ার্ড আইনা দিতে পারবো। আমি তারা ফোন দিলাম যে অ্যাপেল আইডির পাসওয়ার্ডটা দেন, সে কোনো মতেই আমাকে অ্যাপেল আইডির পাসওয়ার্ড দিবে না। হ্যাঁ, আমার পাসওয়ার্ড আমি আপনাকে কেন দিব? আপনি কি? আপনি তো দূরের কথা, আপনার চেয়ে বড় কেউ আইসাও যদি আমাকে বলে পাসওয়ার্ড দিতে, আমি তো পাসওয়ার্ড দিব না। এখন যার সাথে আমি কথা মানে সংসার করার জন্য সবকিছু সেটেল করে আসলাম, আমি তাহলে বুঝাই আসলাম যে আমি ফোনটা অল্প কিছু দিন চালাই, $100 হোক, আমার হাত খরচটা হোক, সামনে ঈদ আসতেছে, সুন্দর করে তার আমি বুঝেছি। তার মধ্যে সে আমাকে কথাটা বললো, কার মেজাজ খারাপ হবে না বলেন? তারপর আমি মেজাজ খারাপ করে নেবে করছি,
আমি কোনো তার সাথে মানে জোরে কোনো সাউন্ডই করিনি, আমি সাথে সাথে ফোনটা কেটে দিয়েছি। আমি লাগিয়ে গেছিলাম মার্কেটে, ফোনটা কেটে দেওয়ার পরে তখন এই ফোন নিয়ে আমি ঘুরতেছি, আমি কি করবো ঘুরতেছি। সর্বশেষ অ্যাপেল পয়েন্টে যাওয়ার পরে তারা বলছে একটা সার্ভার আছে, যদি সেটা খোলা থাকে, সবসময় এটা খোলা থাকে না, যদি খোলা থাকে আমি এটা করতে পারবো, কিন্তু টাকা লাগবে প্রচুর, মানে একটা বিগ অ্যামাউন্ট। আমি অ্যামাউন্টটা না বলি, বড় একটা অ্যামাউন্ট তারা চাইছে আমার কাছে, মানে সেটা 10, 15, 20 না, তারও বেশি, অনেক বেশি। তাহলে যেখানে 3000 টাকা হইলে আমার মোবাইলটা ঠিক হয়ে যায়, সেখানে সে এতগুলা টাকা আমার লাগাইলো শুধুমাত্র ফোনটা ঠিক করার জন্য। তার যদি আমার সাথে সুস্থ মতো সংসার করার ইচ্ছা থাকতো, কখনো সেই এই কাজটা করতো না। অ্যাটলিস্ট যখন তার পেমেন্ট আসলো, পেমেন্ট আসার পরে আমি তাকে বললাম যে আপনার পেমেন্ট আসছে, আপনি কি করবেন? সে বলতেছে আমি আমার আব্বুকে পাঠাইতেছি, তুমি আমার টাকাটা দিয়ে দাও। আমি বললাম কেন, আমার কাছে থাকলে কি সমস্যা? তখন সে কিন্তু নারায়ণগঞ্জ থেকে ঢাকায় আসতেছে, তাহলে অবশ্যই সে আমার বাসায় আসবে। তুমি যেহেতু ঢাকা আসতেছো, তুমি আইসা নাও না। সে ওই মুহূর্তে তার আব্বাকে দিতে হবে। সে 10 মিনিটের মধ্যে তার বাপের আমাদের বাসায় 3 বার পাঠাচ্ছে। আমি তার সেই ব্যাংকে গেলাম, ওই মুহূর্তে যাইয়া সেই টাকাটা তার আব্বুর হাতে উঠাই দিলাম। কারণ আমার জায়গায় যদি অন্য কোনো মেয়ে মানুষ হইতো, যদি তার সিম ক্রিয়েট করার ইচ্ছা থাকতো, তাহলে ওই টাকাটা নিয়ে সে সিম ক্রিয়েট করতো। যেহেতু ওই টাকাটা তার, আমি এতগুলো টাকা দিয়ে ফোন ঠিক করছি, আমি চাইলে ওর সাথে টাকাটা নিয়ে সিম ক্রিয়েট করতে পারতাম, আমি করিনি। কারণ আমার ওর সাথে সংসার করার ইচ্ছেটা তখনও ছিল। তারপরে ও কি করলো, থানা থেকে ওরা আবার ফোন দিছে। এখন সেই ফোন পাইয়া ও আমাদের এখানে যে মুরব্বীদের নিয়ে ঝামেলার মিটমাট দিছে, সেই মুরব্বীদেরকে ফোন দিছে। ফোন দিয়া বলতেছে যে তারা তো আমার নামে যে অভিযোগ করছে থানায়, সেটা তো তারা এখনো তুলে নেয় নাই। এখন তো থানা থেকে আমাকে ফোন দিতেছে, আমার ডিস্টার্ব করতেছে, তারা নাকি আমার ধরে নিয়ে যাবে, এই সেই। হ্যাঁ, এইটা শুনে তারা আবার সেই মুরব্বীদের নিয়ে আমাদের বাসায় আসছে। হ্যাঁ, বাসায় এসে বলতেছে যে তোমরা কেন এটা উঠাও নাই। প্রথমত এটা আমি সবার সামনে বলছি যে এই যে মুরব্বী 5 জন আইছে, তারা কিন্তু আমার সিকিউরিটি না। আমার কোনো যদি অকারেন্স হয়, কোনো একটা ঝামেলা যদি হয়, আমি তাদেরকে ফোন দিব, তারা আমাকে ডেট দিবে, অমুক দিন তারা কথা বলবে, সেই দিন তাদের কথা মতো যাই আমার কথা বলতে হবে। আর যদি আমার থানায় একটা অভিযোগ থাকে আমার নামে, তখন আমি যদি আমার একটা প্রবলেম হলে সে যদি আমাকে নেক্সট আবার মারে, আমি যদি 999-এ কল দিই, যখন তারা দেখবে যে মেয়েটা আগে অভিযোগ করছে, তখন তারা সাথে সাথে আমাকে রেস্কিউ করার জন্য যাবে। কিন্তু যদি আমি এটা না করি, তাহলে তারা আমাকে আমার কথা অতটা ভ্যালু দিবে না। সো সেই ক্ষেত্রে এটা আমার সেফটি, এটা আমার সিকিউরিটি, আমি কখনোই এটা তুলবো না, কারোর কথাই তুলবো না, কখনোই সম্ভব না। এটা আমি বলছি। এখন এটা বলছি, প্লাস হচ্ছে এইটাও বলছি যে এই যে তার যে টাকাটা আমার কাছে আসছে, এই টাকাটা নিয়ে যে সে সিম ক্রিয়েট করলো, হ্যাঁ, যে এই যে তার টাকা সে কোনোভাবে মানে এমন এমন কথা সে উচ্চারণ করছে, আমি বলতেছি না, মানে এত রাগ হয়ে কথা বলছে যে তার টাকা তাকে এখনই দিতে হবে, আমি কেন রাখবো তার টাকা। হ্যাঁ, তারপরে আমি তার টাকা দিয়ে দিছি। এখন আমি তার এটা বলছি যে সে যদি তার এই এতটুকু টাকা, অত বেশি অ্যামাউন্ট না, এতটুকু টাকা নিয়ে সে যদি আমাকে ভরসা করতে না পারে, আমি তাকে কিভাবে ভরসা করবো সারা জীবন? ইভেন মানে সে যেহেতু মানে পুরা ইসের মধ্যে সোশ্যাল মিডিয়াতে সবাই বলছে, কি বলছে যে আমি 5 মাসে 13 লাখ টাকা ইনকাম করছি। তাহলে এই 5 মাসে যে আমি 13 লাখ টাকা ইনকাম করছি, 13 লাখ টাকার যে কার্ডটা, ব্যাংক কার্ড, সেই কার্ডটা কিন্তু 5 মাস ধরে তার কাছে ছিল। এই 13 লাখ টাকার কার্ড আমি 5 মাস ধরে তোমার কাছে কিভাবে রাখলাম? তুমি আমাকে এতটুকু পরিমাণ টাকা দিয়ে বিশ্বাস করতে পারলা না, 10 মিনিটের জন্য বা একটা রাতের জন্য বা একটা দিনের জন্য বিশ্বাস করতে পারলা না। আমি 13 লাখ টাকার বিশ্বাস তোমার কিভাবে করছি? এতটুকু বিশ্বাস যার ভিতরে নাই, তার সাথে আমি সারা জীবন বিশ্বাস করে কিভাবে থাকবো? নেক্সট যে সে আমার বিশ্বাস ভঙ্গ করবে না, তার কি গ্যারান্টি আছে? কে দিবে আমাকে সেই গ্যারান্টি? এই কারণে হচ্ছে আমি তার সাথে ঢাকায় আসার পরে যাইনি। এখন আপনারা বলবেন এখানে আমার কতটুকু ভুল আছে, আমার জায়গায় আপনারা থাকলে কি করতেন? তো গাইস, শারমিনের মুখ থেকে শুনলেন কেন শারমিন রাজের সংসার করবে না। এবার আপনারা বিচার বিবেচনা করেন, শারমিনের কাজটা কি ঠিক হয়েছে না ঠিক হয়নি। রাজ আসলে কিন্তু একটা সাইকো, এরকমটা রাজ না করলেও পারতো। তো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।